আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আসলে অনেকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এর মধ্যে বেশ কয়েকটা দিন কেটে গেছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি বেক্সিমকো গ্রুপ কি নির্দেশ পেল হাইকোর্ট থেকে। আসলে আমাদের স্টক মার্কেটে কিন্তু এই বেক্সিমকো নিয়ে একটা বেশ আলোচনা চলছে, একটা গুঞ্জন চলছে যে আসলে বেক্সিমকোর দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু একটা বেশ আলোচনা চলছে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে, এবং আমাদের স্টক মার্কেটের সাথে যারা জড়িত রয়েছেন তারা সবাই কিন্তু একটু শঙ্কিত এই স্পেসিফিক এই স্টকটা নিয়ে। কারণ এই শেয়ারটা কিন্তু বর্তমানে আসলে লকিং হয়ে রয়েছে। অন্যান্য শেয়ার লকিং ছুড়ে গেলে পরেও সব যারা বিনিয়োগকারী যারা চেয়েছিল, যারা স্টক থেকে বের হতে চেয়েছে তারা বের হতে পেরেছে, যারা নতুন করে কিনতে চেয়েছে তারাও কিনতে পেরেছে। কিন্তু এই একমাত্র একটা শেয়ার যেটা নিয়ে আসলে একটা অনিশ্চয়তা রয়েছে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে। তো এই বেক্সিমকো গ্রুপকে নিয়ে আসলে কি নির্দেশ পেল হাইকোর্ট। আমরা ইতিমধ্যে জেনেছি যে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রিসিভার নিয়োগে নির্দেশ দিয়েছে আসলে হাইকোর্ট। তো এই বিষয়টি এবং সাথে বেক্সিমকো শেয়ার নিয়ে যে কারসাজি হয়েছে, সেই কারসাজিতে যেই 4 ব্যক্তি আর মানে 8 ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উঠে এসছে, তো এদের নিয়ে আমরা কথা বলবো যে কিভাবে আসলে সেই গ্যামলিংটা হয়েছিল তা নিয়েও আজকের এই ব্লগটিতে আলোচনা থাকবে বিস্তারিতভাবে। আসলে বেক্সিমকো শেয়ারে কিন্তু আমাদের অনেক বিনিয়োগকারী বর্তমানে আটকে আছেন। আমার কাছে অনেক বিনিয়োগকারী আসেন যে ব্লকে কোনোভাবে শেয়ারটা সেল করা যায় কিনা। কিন্তু খুব দুঃখজনক বিষয় যে একদম সকাল সকালই দেখা যায় যে একটা বড় অঙ্কের শেয়ার কিন্তু সেলে বসে যায়, যার কারণে আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু আর এই স্টক থেকে বের হয়ে আসতে পারছেন না। তো আশা করি আজকের এই আলোচনাটা শুনলে পরে আপনারা উপকৃত হবেন। তো আমরা আসলে ইন্ট্রোর পর পুরো বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ কাই টিভিতে আসার জন্য। তো যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে, তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখতে থাকেন আমার কাই টিভিতে, তবে অবশ্যই কাই টিভির এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর বরাবরের মতন তো সেই সুযোগ থাকছে আপনাদের জন্য। স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেই নাম্বারে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্টক মার্কেট রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে। তবে অবশ্যই মেসেজের মাধ্যমে যোগাযোগটি করবেন। তো আমরা চলে যাচ্ছি একেবারে আমাদের মূল অংশে। সেটি হচ্ছে কি বেক্সিমকো কি নির্দেশ পেল হাইকোর্ট থেকে। আসলে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি কিন্তু রিসিভারে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের হাইকোর্ট থেকে। তো এটি আসলে একটি আমাদের বেক্সিমকো যারা বিনিয়োগকারী রয়েছে তাদের জন্য একটা বড় নিউজ। কারণ আসলে এই বেক্সিমকো শেয়ারটা নিয়ে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা বেশ একটা হতাশা তৈরি হয়েছিল যে সব কোম্পানি কিন্তু লকিং ছিঁড়ে গেছে, যে যার মতন সেল বাই করতে পারছে, কিন্তু এই একমাত্র এই শেয়ারটি রয়েছে যে শেয়ারটি আসলে লকিং পড়ে রয়েছে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভারের নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। রিসিভার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রঞ্জিত বলেন, বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং আগামী 4 সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে তা আদালতে জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, বেক্সিমকো প্রতিষ্ঠানগুলো কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা বাংলাদেশ ব্যাংকে জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে ঋণ পরিশোধের নিয়ম বহির্ভূত কি সুবিধা দেয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোভান। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
রেদওয়ান আহমেদ রঞ্জিত, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। তো এই তো গেল আমাদের উচ্চ আদালত থেকে যে আদেশটা এসছে বেক্সিমকো গ্রুপের বিষয়, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসা যাক যে আসলে বেক্সিমকো শেয়ার যে কারসাজি হয়েছে, সেই কারসাজিতে যে 8 ব্যক্তি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে তা নিয়ে আসলে আমরা একটু আলোচনা করব একটু বিস্তারিতভাবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত আলোচিত শেয়ার বেক্সিমকো লিমিটেড। এই শেয়ারের সঙ্গে জড়িত হাজার হাজার বিনিয়োগকারী পথে বসার গল্প। বিপরীতে বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে আঙ্গুর ফুলে কলা গাছ বনে যাওয়া 8 ব্যক্তি প্রতিষ্ঠানের দৌরত্বের কথাই আসলে আমরা এখন জানব। 2020 সালের কথা, 19 মার্চ শেয়ারটির দাম ছিল 11 টাকা 20 পয়সা, যা ওই বছরের শেষের দিকে 22 টাকায় লেনদেন হয়, অর্থাৎ ডবল হয়ে যায় কিন্তু আসলে। তারপর থেকে শুরু হয় শেয়ারটির রেকর্ড কারসাজির গল্প। 2 মাসের মাথায় 2021 সালের জানুয়ারিতে দাম উঠে 100 টাকায়। এরপর একই বছর শেষের দিকে দাম তোলা হয় প্রায় 3 গুণ, 190 টাকায়। এই সময় দেখানো হয় রেকর্ড পরিমাণ মুনাফা, ঘোষণা করা হয় বড় আকারের ডিভিডেন্ড। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এবং তদন্তে প্রমাণিত হয় 2022 সালের শুরুর দিকে বেক্সিমকো শেয়ারের দাম কারসাজি করে 8 ব্যক্তি প্রতিষ্ঠান একটি গ্রুপ 846 কোটি টাকা রিয়েলাইজ গেইন ও আনরিয়েলাইজ গেইন করেছে। 4 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের দলটি সক্রিয় লেনদেনের ভুয়া ধারণা সৃষ্টি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কৃত্রিমভাবে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম তৈরি করেছিল, যার বেশিরভাগই হয়েছিল নিজেদের মাধ্যমে লেনদেন করে। ডিএসসির এ তদন্তে শেয়ারের কারসাজিতে যারা চিহ্নিত করা হয়েছে তারা হলেন আব্দুর রৌফ, ক্রিসেন্ট লিমিটেড, মুশফিকুর রহমান, মমতাজুর রহমান অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং লিমিটেড, মারজানা রহমান ও ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল লিমিটেড। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 2 জানুয়ারি থেকে 10 মার্চ পর্যন্ত বেক্সিমকো শেয়ারের টার্নওভারের মূল্য ছিল 4,406 কোটি টাকা। বিভিন্ন ব্রোকারেজ হাউসের ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট কোডের মাধ্যমে যার 70%-রও বেশি লেনদেন হয়েছে এই 8 বিনিয়োগকারী। তদন্তে দেখা যায় গ্রুপটি যৌথভাবে রিয়েলাইজ গেইন করেছে 219 কোটি 74 লক্ষ টাকা এবং আনরিয়েলাইজ গেইন করেছে 526 কোটি 48 কোটি টাকা। হয়তো ঠিক এইভাবে যদি পতন না হতো এই সরকারের, তাহলে কিন্তু আমরা যেটা রিয়েলাইজ গেইন দেখছি আর যেটা আনরিয়েলাইজ গেইন দেখছি, সেই আনরিয়েলাইজ গেইনটাও কিন্তু তারা অবশ্যই রিয়েলাইজ গেইন করার চেষ্টা করতো, যা কিছুটা হলেও প্রতিনিয়ত হচ্ছে আমাদের মধ্যে। 2022 সালের শেষের দিকে ডিএসসি তদন্ত কমিটির প্রতিবেদনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইর কাছে জমা দেওয়া হয়। এরপর প্রতিবেদনটি শিবলি রুবায়তুল ইসলামের নেতৃত্বাধীন কমিশনে আটকে যায়, কারণ কোম্পানিটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন একটি কোম্পানি এবং কারসাজির সাথে সম্পৃক্ত ছিল কোম্পানিগুলোর তারই মালিকানাধীন। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ক্রিসেন্ট লিমিটেড, জুপিটার বিজনেস, অ্যাপোলো ট্রেডিং লিমিটেড অ্যান্ড ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল। 2022 সালে জুপিটার বিজনেস এবং ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার অধিগ্রহণের পর এটি বোর্ডে যুক্ত হয়। 2 কোম্পানি ফার ইস্ট বোর্ডে তাদের প্রতিনিধিত্বের জন্য বেক্সিমকো গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভদের মনোনীত করে। ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক মোস্তফা জামানুল বাহারকে মনোনীত করে। অন্যদিকে জুপিটার বিজনেস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের প্রধান আর্থিক কর্মকর্তা আলী নেওয়াজ ও বেক্সিমকো টেক্সটাইলের জেনারেল ম্যানেজার মাসুম মিয়ার নাম সুপারিশ করে।
এরপর বিএসসি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে একটি সতর্কতামূলক চিঠি দেয়। চিঠিতে কোম্পানির ঠিকানা উল্লেখ করা হয় প্যারামাউন্ট হাউস, 7ম তলা, পুরনো পল্টন, বক্স কালভার্ট রোড। আসলে যেখানে বর্তমানে কোম্পানিটির আসলে কোনো অস্তিত্বই নেই। এদিকে সিকিউরিটিজ বিধি লঙ্ঘন ও কারসাজির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগে থাকা আব্দুর রউফ নিজেকে বেক্সিমকো গ্রুপের একজন কর্মচারী এবং গ্রুপের ইন্স্যুরেন্স কনসালটেন্ট হিসেবে কাজ করতেন বলে দাবি করেন। শেয়ার কারচুপির অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন একটি সংবাদ মাধ্যমকে, এই বিষয়ে আমি কিছুই জানি না, শুধুমাত্র কোম্পানির লোকেরাই এই বিষয়ে আরও তথ্য দিতে পারে। কোম্পানির নামে খোলা বিও হিসাব অনুযায়ী আব্দুর রউফকে ক্রিসেন্ট লিমিটেডের যুগ্ম পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, বিভিন্ন সময় কিছু নথিতে আমার স্বাক্ষর নেওয়া হয়েছে, তবে আমি এ বিষয়ে কিছুই জানি না। জুপিটার বিজনেসের মনোনীত প্রতিনিধি হিসেবে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ডের দায়িত্ব পালন করা আলী নেওয়াজ এক সংবাদ মাধ্যমে বলেন, জুপিটার বিজনেস বেক্সিমকোর একটি সহযোগী প্রতিষ্ঠান কিনা তাই আমি জানি না। তো বেক্সিমকো পক্ষ থেকে তাকে কেন মনোনীত করা হয়েছে এই বিষয়ে তিনি বলেন, সালমান রহমান আমাকে বলেছিলেন সরকার বীমা কোম্পানির অবস্থার উন্নতি করতে চায়। এর অংশ হিসেবে তিনি আমাকে জুপিটার বিজনেসের প্রতিনিধির ভূমিকা প্রস্তাব দেন। সেই অনুযায়ী আমাকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়। বিএসসি জানিয়েছে বেক্সিমকো শেয়ার ম্যানিপুলেশনের বিষয়টি 22 আগস্ট 2023 তারিখে শিবলি রুবায়াতুলের কমিশনের সভায় উপস্থাপন করা হয়েছিল, কিন্তু কমিশনের সভায় তা আলোচনাই করা হয়নি। ডিএসসি তদন্ত প্রতিবেদনে বলা হয়, বেক্সিমকো শেয়ার কারসাজি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 ধারা 17 বেশ কয়েকটি উপধারা লঙ্ঘন করেছে। ধারা 17 লঙ্ঘন অনুযায়ী এটি একটি ফৌজদারি অপরাধ। কারসাজির মাধ্যমে ব্যক্তি প্রতিষ্ঠানগুলো যেভাবে মুনাফা তুলেছে তাদের মধ্যে মোশফিকুর রহমান, মমতাজুল রহমান অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েট শেয়ার প্রতি গড় কেনা ছিল 113.29 টাকা, যা গড়ে বিক্রি হয়েছিল 151.67 টাকায়। অর্থাৎ প্রতি শেয়ারে তাদের গড়ে লাভ হয়েছে 38.38 টাকা। মুশফিকুর রহমান শেয়ার প্রতি ক্যাপিটাল গেইন ছিল 59.31 টাকা। তার শেয়ারে গড় কেনা মূল্য এবং গড় বিক্রি মূল্য ছিল যথাক্রমে 91.45 টাকা ও 105.76 টাকা। তো এই ছিল আসলে একেবারেই আমরা দেখতে পেলাম যে আসলে আমাদের স্টক মার্কেটকে নিয়ে যে তারা বিশেষ করে যে বেক্সিমকো শেয়ারটা নিয়ে যে আসলে আমাদের বিনিয়োগকারীদের সাথে কি রকম একটা গ্যামলিং করা হয়েছে, কিভাবে আমাদের সাধারণ বিনিয়োগকে ঠকানো হয়েছে, তার চিত্রই কিন্তু আজ আমরা দেখতে পেলাম। আর এটি কিন্তু সম্ভব হয়েছে আসলে বর্তমান এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরেই কিন্তু আসলে এই খবরগুলো আমাদের সামনে আসছে, বা এই খবরগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি। তো এইভাবে কিন্তু শুধু যে বেক্সিমকো কোম্পানির শেয়ারগুলো নিয়ে এভাবে গ্যামলিং হয়েছে, এভাবে কারচুপি হয়েছে, হয়তো এই শেয়ারটাতে সর্বাধিক হয়েছে, তবে অন্যান্য অনেক শেয়ারই কিন্তু রয়েছে যেখানে কিন্তু আসলে এই স্টক মার্কেটে যারা দোসর ছিলেন তাদের কিন্তু একটা একটা ছোবল পড়েছিল আমাদের এই পুঁজিবাজারে। তারা যেমন আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের যারা সাধারণ বিনিয়োগকারীরা ছিল তারা কিন্তু একেবারেই পথে বসে গেছে, যা আসলে কখনো কাম্য নয়। কারণ আমরা একটা আস্থা ছিল যে আমাদের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন রয়েছে, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ রয়েছে, আমাদের আইসিবি রয়েছে, আমাদের কিন্তু অনেকগুলো অভিভাবক রয়েছে এই পুঁজিবাজারে। তো এই পুঁজিবাজারে এত অভিভাবক থাকার পরও কিভাবে এই পুঁজিবাজারটাকে নিয়ে তারা এত সুন্দরভাবে আমাদের বিনিয়োগকারীদেরকে আমাদের সামনে থেকে টাকাগুলো নিয়ে গেল, আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল, তাই কিন্তু একটা চিত্র আমরা দেখলাম শুধুমাত্র এই বেক্সিমকো শেয়ারটা নিয়ে। এভাবে যদি আমরা প্রত্যেকটা তদন্ত করা হয় প্রত্যেকটা স্টক নিয়ে, তবে কিন্তু এইভাবে সব থলের বিলাল কিন্তু বেরিয়ে আসবে আমাদের সামনে। আসলে পুঁজিবাজারে যদি আবার আস্থা ফিরিয়ে আনতে হয়, তবে আমাদের পুঁজিবাজারকে সামনের দিকে যদি নিয়ে যেতে হয়,
তবে আমাদের পুঁজিবাজারের পিছনের দিকে যে সকল অপরাধগুলো ঘটে গেছে, যে অনিয়মগুলো ঘটে গেছে, তা কিন্তু একে এক করে খুঁজে বের করতে হবে। আর যার দৃষ্টান্তই আসলে আমরা দেখছি এখন। আমরা আগেও বলেছি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে এখনো অনেক ভালো লোক রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে এখনো অনেক ভালো লোক রয়েছেন, যাদেরকে আসলে উপযুক্ত জায়গায় তাদেরকে সুযোগ দিলে পরে তারা কিন্তু আবার সুন্দরভাবে এই পুঁজিবাজারটাকে গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এমনটা প্রত্যাশা নিয়ে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আমাদের পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে যাক, আমাদের দেশে অর্থনীতি আবার সচল হোক, এই কামনা করে আজকের মতন এখানে বিদায় দিচ্ছি। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে স্টক মার্কেট যে কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।